আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। বর্তমান সাউথ আফ্রিকার পরিস্থিতি নিয়ে আমি আসছি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। আমি খান রহিম আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে তথা সাউথ আফ্রিকার সকল বাংলাদেশি ভাই বোনদের পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন বর্তমান সাউথ আফ্রিকা খুবই দুঃসময় ক্লান্তি লগ্নে যাচ্ছে। বিশেষ করে জোহানেসবার্গে G20 সম্মেলনকে কেন্দ্র করে জোহানেসবার্গ ফরেনার বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন দীর্ঘায়ু হচ্ছে এবং আন্দোলনে অংশগ্রহণ হিসেবে অনেক ফরেনারকে ডিপোর্ট করছেন এবং অনেক ফরেনারকে দড়া পাকড়াও চলতেছে। যাক, এটা তাদের দেশের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এগুলো করতেছে, কিন্তু এখানে এই নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে তাদের মূল বিষয়টা হচ্ছে আপনার ফরেনার সাউথ আফ্রিকা রাখবে না, লিগেল কাগজপত্র যাদের আছে তারাই সাউথ আফ্রিকা থাকতে পারবে। তা আমি আমার বিশেষ করে বাংলাদেশি ভাইরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলতেছি। আপনারা জানেন কোভিড-19 পর থেকে 2019, 20, 21, 22, 23 পর্যন্ত যে কাগজগুলো হয়েছিল, সাউথ আফ্রিকা পারমিটগুলো হচ্ছিল, সবগুলো হয়েছিল। ওই সময় কিন্তু আপনার সাউথ আফ্রিকা ওয়েবার অ্যাপ্লিকেশন, যাদের এসালম অরিজিনাল আছে তারা ওয়েবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা সাউথ আফ্রিকা পারমিট করতে পারতেন। কিন্তু এরপর থেকে যখন 2023-22 পরে 22-এর ফেব্রুয়ারির পর থেকে 23-24 পর্যন্ত ওয়েবার অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছেন। অ্যাপ্লিকেশন বন্ধ করে নাই, ওয়েবার আপনার না দেওয়াটা বন্ধ করে দিয়েছেন। তো ওয়েবার যারা দেয় না তারা কীভাবে কাগজপত্র করবেন? আর বিশেষ করে কোভিডের পর থেকে নতুন কোনো এসালম সেকার্স দেওয়া হয় নাই। তাদের টার্গেট ছিল তারা আপনার হোয়াইট পেপার দেবে, হোয়াইট পেপারের মাধ্যমে ফরেনারগুলোকে এন্ট্রি করবে, কিন্তু তা না করে তারা হোয়াইট পেপারও দেয় নাই। তারা কি করছে? তারা আপনার এসালম সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন এবং পুরাতন যে এসালমগুলো আছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে তারা আপনার 1 বছর করে দিয়েছে, কাউকে 6 মাস করে দিয়েছে। বর্তমান ওই 1 বছর এবং 6 মাসের যে এসালমগুলো আছে ওগুলা কিন্তু আপনার এখন আবার লিভ দ্য কান্ট্রি দিতেছে। এক্স্যাক্টলি তাদের কথা হচ্ছে লিগেল ফরেনার, ইলিগেল ফরেনার এরা রাখবে না, ইলিগাল ফরেনার এরা রাখবে না। তো আমার মতামতে আমি বাংলাদেশিরা কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু আসতেছে, জাম্পিং হয়ে আসতেছে। কেউ আপনার ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আসতেছে, কেউ শ্রীলঙ্কা থেকে ভিসা নিয়ে আসতেছে, কেউ আপনার মালয়েশিয়া থেকে ভিসা নিয়ে আসতেছে। যেগুলো ভিসা নিয়ে আসতেছে ওইগুলো তো আছে, কিন্তু ওইগুলো রিনিউ দেয় এবং এটাও দেয় নাই। যাক, পরবর্তীতে বাংলাদেশে এখন যে বাংলাদেশি সাউথ আফ্রিকার যে কাগজপত্রগুলো আছে তাদের মোস্ট অফ বাঙালিরা আপনার যে সুযোগটা পাইছিল গত 2-1 বছর আগে, আপনার ওইগুলা 2023 এবং 24 এবং 25 তারা কিন্তু তাদের কাগজপত্র গোছায় নিয়ে নিছে। কেউ বর্ডার স্ট্যাম্প করে নিছে, কেউ 2 নাম্বার এসালম দিয়ে কাগজ করছেন এবং 2 নাম্বার আপনার ওয়েবার দিয়েও কাগজ করছেন, সবাই কাগজ করে গেছেন। কিন্তু আত্মমর্যাদা এবং আত্মসম্মানের দিক দিয়ে তারা কাগজের মালিক হয়েছেন, লাইফ পার্টনার করছেন এবং তারা কিন্তু সাউথ আফ্রিকার একটা পারমিটের 3 বছরের জন্য লিগেলভাবে তারা সাউথ আফ্রিকা পারমিট পাইছেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার গত এই বছর 2025-এর আপনার জুন, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত যে কাগজগুলো বাইর হয়েছে ওইগুলোর বৈধতা আছে। জুনের আপনার জুনের 20 তারিখ থেকে জুলাই 15 তারিখ পর্যন্ত কিছু কাগজপত্র তারা আপনার হোম অফিস আপনার এগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে টোটাল প্লাস মাইনাস 26,000 কাগজ আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে এরা কিন্তু আপনার স্টপ করে রেখেছেন এবং কিছু স্টিকার এরা প্রিন্টিং দিয়েছিলেন, আবার এগুলো নিয়ে গিয়েছেন। তো এগুলার যথোপযুক্ত প্রমাণ সহ এরা কিন্তু এদের টার্গেটটা ছিল কিন্তু আমরা 3টা জিনিস এখানে আপনার অরিজিনাল যে নোটারিয়াল কন্ট্রাক্ট এটা কিন্তু ফেক কারণে রিজেক্ট করছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেডিকেল এবং রেডিওলজি সার্টিফিকেট অনেকেই দেয় নাই।
আমরা বাঙালিরা বলেন ফরেনাররা এতই অধঃপতন হয়েছি, তারা আপনার 500-600 টাকা অরিজিনাল আপনার মেডিকেলটা করেও ওই কাগজ দেয় না। প্রত্যেকটা কাগজ আপনার ফেক কাগজ দেওয়া হয়েছে। এর ভিতরে আপনার মেয়ের যে ব্যাংক স্টেটমেন্ট, ওই ব্যাংক স্টেটমেন্টও আপনার জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। ইনভেস্টিগেশনের মাধ্যমে আজ পর্যন্ত আজ 2025 নভেম্বর পর্যন্ত কোনো কাগজপত্র এখনও হোম অফিস আপনার পেন্ডিং দেয়নি। এর ভিতরে কিছু দালাল চক্র আছে, দালাল চক্র বলবো না, আমাদের বাঙালি ভাইরা যারা আছেন এবং বাঙালি বলেন, পাকিস্তানি বলেন এবং নাইজেরিয়ান বলেন, এরা কিন্তু কাগজপত্রগুলো কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে অনেকের থেকে টাকা নিয়ে নিছে। তা আমি ওই আমার বাঙালি ভাইদেরকে বলবো, আপনি জানেন আপনার কাগজগুলো কিন্তু এখনও হোম অফিস ডিক্লারেশন দেয় না কাগজ হবে অথবা হবে না। এর ভিতরে আপনার কাগজ কীভাবে স্ক্রিনশট আসে? যা হয়েছিল এটা আপনার আপনার কোভিডের পরে 2022 লাস্টের দিকে এই ধরনের একটা আপনার বিষয়, এই ধরনের একটা সমস্যা হয়েছিল। অনেকে আপনার প্রায় ধরেন স্ক্রিনশট দিয়ে টাকা নিয়েছে, কিন্তু স্টিকারগুলো আসে না। এরা স্টিকার 2 নম্বরভাবে স্ক্রিনশট দিয়ে এবং বাংলাদেশ থেকে আপনার টাকা নিয়ে যাচ্ছে। তা আমি বাঙালি ভাইদেরকে বলবো, আপনারাও অন্তত স্ক্রিনশট দিয়ে আপনার টাকা দিবেন না। কারণ বর্তমানে আপনার রেফারেন্সগুলো হচ্ছে 3-4টা রেফারেন্সে কাজ করতেছে আপনার সাউথ আফ্রিকার মধ্যে। আপনার যারা এক্সটেনশন করবেন নতুন, তাদের রেফারেন্স হচ্ছে TRR হচ্ছে না, TRC। এটা হচ্ছে নতুন এবং চেঞ্জ অফ কন্ডিশনের মাধ্যমে নতুন কাগজ যারা করছে, এটা তো হয় না। ইভেন আপিল TRA আপিল, এটাও হচ্ছে না। যাও হচ্ছে আপনার খুবই স্লো। তাহলে কিভাবে TRR এবং TRCর আপনার স্ক্রিনশট দেয়, অ্যাপ্রুভাল দেয়? এগুলো সব ফেক এবং সব ভিত্তিহীন। তো যাক, অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম আর নতুন করে TRR, TRC এবং TRA সম্পূর্ণ কাগজগুলো চালু হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতেছি, আপনারা পারমিট করবেন অন্তত আপনাদের নোটারিয়াল কন্ট্রাক্ট যেটা করবেন লয়ারের মাধ্যমে, অবশ্যই লয়ারের মাধ্যমে আপনারা নোটারিয়াল কন্ট্রাক্টটা অরিজিনালভাবে দেওয়ার চেষ্টা করবেন। মেডিকেল রেডিওলজি এবং মেডিকেল সার্টিফিকেটটা অরিজিনালভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার যে পার্টনার, ওই পার্টনারকে সম্ভবত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ বর্তমান খুবই হার্ডলাইনে সাউথ আফ্রিকান হোম অ্যাফেয়ার্স কাজ করতেছে, বিশেষ করে প্রিটোরিয়া এবং জোহানেসবার্গ কাজ করতেছে। তাহলে আপনার কাগজ যদি প্রথমে যদি আপনি অরিজিনাল কাগজপত্র দিয়ে সাবমিশন করেন, তাহলে আপনার কাগজ ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এবং আপনার লাইফ পার্টনার যারা করবেন তাদের একটাই সমস্যা হবে, সেটা হচ্ছে নোটারিয়াল কন্ট্রাক্ট। আপনি যদি অরিজিনালি কোনো নোটারিয়াল কন্ট্রাক্ট ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে করতে পারেন, তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পর্যন্ত ওই নোটারিয়াল কন্ট্রাক্টটা ব্যবহার করতে পারবেন। যাক, এটা হচ্ছে হোম অফিসের ব্যাপার নিয়ে আপনাদেরকে বললাম। আর দ্বিতীয়তে, আমি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিটিস যারা আছে এবং বিভিন্ন বাংলাদেশি পেজে একটা জিনিস দেখতে পারতেছি, জোহানেসবার্গ এয়ারপোর্টে এখন আপনাদেরকে হয়রানি করে, যাওয়ার সময় হয়রানি করে। আগে সাউথ আফ্রিকা আসার সময় হয়রানি করতো, এখন যাওয়ার সময় হয়রানি করে। বিশেষ করে বাংলাদেশি বলেন, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, এদেরকে ফরেনার দেখলে এদেরকে বলে। এর কারণটা হচ্ছে কি, এরা আপনাকে প্রথমে জিজ্ঞেস করে যে তুই যে সাউথ আফ্রিকা আসছস, কীভাবে আসছস, তোর ওটা লিগেলিটি দেখায়। ভাই, কজনের লিগেলিটি আছে? আর আমরা হচ্ছে হুজুগে বাঙালি। আমি আমার বাঙালি ভাইদেরকে বলবো, এরা যেভাবে হোক, 2 নম্বর ওয়েবার দিয়ে হোক, 2 নম্বর এসালাম দিয়ে হোক, 2 নম্বর বর্ডার স্ট্যাম্প দিয়ে হোক, এরা কিন্তু কাগজ করে ফেলেছে। এরা কাগজ করার পরে এরা কিন্তু অন্য বর্ডারে এগুলারে আপনার মুভমেন্ট চেঞ্জ না করে জোহানেসবার্গ এয়ারপোর্ট দিয়ে অথবা কেপটাউন এয়ারপোর্ট অথবা ডারবান এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেন। তো যাওয়ার চেষ্টা করার পর দিয়ে এদেরকে কিন্তু আপনার একটা মামলা দেওয়া হয়, সেকশন 49 হচ্ছে ফ্রডলেন্ট স্ট্যাম্প অথবা ফ্রডলেন্ট নোটারিয়াল কন্ট্রাক্ট। আপনার আগের ভিত্তি কী ছিল, আপনি কীভাবে সাউথ আফ্রিকায় আসছেন? এই জন্য অনেকে কিন্তু মামলা খায় এবং ওদেরকে নিয়ে ক্যাপ্টেন নিয়ে যায়। যাওয়ার পরে 2-1 সপ্তাহ জেল খাটানোর পর অথবা লয়ের মাধ্যমে এরা আবার বাইরে হয়ে আবার বাংলাদেশে যায়। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই, দিস ইজ সাউথ আফ্রিকা। এখানে সাউথ আফ্রিকা আইডি পাসপোর্টের কোনো মূল্যায়ন নাই। আপনি যারা আইডি পাসপোর্ট আছে সাউথ আফ্রিকা আইডি পাসপোর্ট হোল্ডার, তাদেরকেও জোহানেসবার্গ এয়ারপোর্টে কিন্তু আপনার স্টপ করে ফেলে, ইন্টারভিউর নামে তাদেরকে হয়রানি করে। তা আপনার কি আছে ভাই? আপনি কি দিয়ে কাগজ করছেন? আপনার ভ্যালিডিটি, আপনার যে ভ্যালিডিটি কি আছে? লিগেল পারমিট কি আছে? আপনার কিচ্ছু নেই।
আপনি কি করছেন, হয়তো লিসুটোর স্ট্যাম্প করছেন অথবা মোজাম্বিকের স্ট্যাম্প করছেন, করে আপনার দালালের মাধ্যমে আপনার কাগজটা জমা দিয়ে আপনার কাগজটা বাইর করছে। এরপর আপনি হ্যাঁ করে কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছেন। ভাই, এই ধরনের ভুল করবেন না। বাংলাদেশে যাওয়ার আগে অবশ্যই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে 100% নিরাপদে বাংলাদেশে যাইতে পারবেন। আর আসার সময় অবশ্যই জোহান্সবার্গ এয়ারপোর্ট যে কোনো এয়ারপোর্টে যাবেন, ওই এয়ারপোর্টে 100% কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়তে আপনার স্টেপ হচ্ছে, আরেকটা স্টেপ আছে, আপনার কাগজটা যখন আপনি দেখছেন, আপনি নিজে কাগজ আনছেন, এটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে, কিন্তু ওই যে 26,000 কাগজের মধ্যে আপনারটাও হয়তো হইতে পারে। এই জন্য আপনাকে জোহান্সবার্গ এয়ারপোর্টে ফ্রডুলেন্ট পারসন সেকশন 49 এর মামলা দিয়ে আপনারা কিন্তু বাংলাদেশে যাওয়া থেকে বিরত রাখে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যাওয়ার আগে, অন্তত যাওয়ার আগে জোহান্সবার্গ এরিয়াতে অথবা সাউথ আফ্রিকার এরিয়াতে আমি যাদেরকে আছেন আমার বাঙালি ভাই এবং বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই আপনারা যে কোনো বর্ডারে যাবেন, যে কোনো বর্ডারে যেয়ে আপনার এই ভিসার মুভমেন্টটা একটু চেঞ্জ করে ফেলবেন। প্রয়োজনে যে কোনো বর্ডার যান, অথবা বর্তমানে কিন্তু সাউথ আফ্রিকা থেকে বিভিন্ন দেশের ভিসা টিআরপির মাধ্যমে দেওয়া হচ্ছে, লাইফ পার্টনার অথবা টিআরপির মাধ্যমে দেওয়া হচ্ছে। যেমন আমি আপনারা বলি 100% গ্যারান্টি সহকারে একদিনের ভিতরে আপনি নামিবিয়ার ভিসা পাবেন, স্টিকার ভিসা। 15 দিন, 20 দিন, 3 মাস পর্যন্ত স্টিকার ভিসা দেয়। আপনি নামিবিয়ায় যখন যাবেন তখন আপনার কিন্তু ওইখানে আপনার মুভমেন্টটা কিন্তু এরা আপনার সিস্টেমে ঢালি দিব, তাহলে জোহান্সবার্গ এয়ারপোর্ট বলে অন্য যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট করতে আপনার কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত হচ্ছে লিসুটোর মধ্যে মাসেরো বলেন, ফিক্সব্যাক বলেন, ব্যাফেনার বলেন, তারপরে দিয়ে আপনার যে বর্ডারগুলো আছে ফরিসবাগ বলেন, ওই বর্ডারগুলোতে আপনারা যাবেন, যাই আপনারা 2-3 দিন থাকবেন, অথবা ওই দিন যাই 2-3 দিন থাকার দরকার না, 2 ঘন্টা থাকেন। ওই 2 ঘন্টায় আপনার পাসপোর্টে কিন্তু 2-3টা সিল পড়বে। একটা হচ্ছে সাউথ আফ্রিকান সিল, যে ইন আউটের সিলগুলো পড়বে, এবং লিসুটোর সিল ইন আউটের পড়বে, ওইগুলোতে আপনার মুভমেন্টটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তাহলে মুভমেন্ট যদি আপনার চেঞ্জ হয়ে যায়, অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে জোহান্সবার্গ এয়ারপোর্টে আপনার যাইতে কোনো সমস্যা হবে না, কারণ আপনার অলরেডি কি আছে, আপনার মুভমেন্ট আছে, আপনাকে সেকশন 49-এর কোনো মামলা দিবে না। আর আরেকটা কথা বলতেছি ভাই, আপনার যে পারমিটটা আপনি করছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার কি পারমিটের উপর আপনি করছেন। আপনি নিজে তো জানেন আপনার পারমিটটা 2 নম্বর ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে হয়েছে, তাহলে আপনি 1 নম্বরভাবে কীভাবে আপনি জোহান্সবার্গ এয়ারপোর্ট দিয়ে আপনার বাংলাদেশে যাবেন। আরে ভাই, আমি সাউথ আফ্রিকা 2009-এ বিয়ে করছি, এরপরও আমারও যাইতে লটকা আলাইছে, কথা বুঝছেন। আমি খান রহিম, আমি অন্তত 20 বারের উপরে গেছি বাংলাদেশে, ইন আউট হয়েছি। লিসুটো হাজার, আমার পাসপোর্ট দেখলে বুঝছেন, আমার পাসপোর্টে কত হাজার সিল আছে আমি নিজেও পেতে পারবো না। এরপরও আমি গত আপনার এই বছর 2025-এ এপ্রিলে 25 এপ্রিলে আমি যখন বাংলাদেশে গেছি, আমার লটকা আলাইছি, ঠিক আছে। লটকাইছে মানে আমি আমার হ্যারেজিং করছে, বউ কোথায়, এটা আমি বউ বাইরে আছে, এই ম্যারেজ সার্টিফিকেট দেখাইলাম, আর তার পুরাতন আইডি দেখাইলাম, স্মার্ট আইডি দেখাইলাম, বাচ্চার সার্টিফিকেট দেখাইলাম, সব কিছু দেখানোর পরও আমারে আপ অ্যান্ড অ্যারাইভাল ইন্টারভিউ লাগিয়ে দিচ্ছে। তো আমার মতন লোকেরা যদি এইভাবে হ্যারাসমেন্ট করতে পারে, আপনি কে ভাই, আপনি কি, আপনার কি ভিত্তি আছে ভাই? আমি তো 3টা পাসপোর্ট নিয়ে এখনও বাংলা পাসপোর্ট নিয়ে ঘুরি। তা আমি আমার বাঙালি ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা পারমিটগুলা করবেন, পারমিটগুলা করে আপনারা অন্তত সাউথ আফ্রিকার পাশের দেশগুলো, যেমন আমি আপনারা বলতেছি সোয়াজিল্যান্ড চলে যান, সোয়াজিল্যান্ড, অথবা আপনার যারা বতসোয়ানার পার্শ্ববর্তীতে আছেন, যেমন আপনার মেফিকিন এরিয়াতে যারা আছেন, মেফিকিন সাইডেতে আপনার আছেন, তারা নর্থ ওয়েস্টে, তারা আপনার বতসোয়ানা চলে যান, বতসোয়ানা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আপনার সোয়াজিল্যান্ডে চলে যান, সোয়াজিল্যান্ডে আপনাদের বিষয়টা অ্যাক্টিভ হয়ে যাবে। লিসুটোতে যাওয়ার আগে আমি আপনাদের বলতে, পারমিট পাইছেন, পাওয়ার 1 সপ্তাহ 15 দিনের ভিতরে যাওয়ার আগে আপনারা কিন্তু এই দেশগুলা আপনার ভিজিট করেন, ভিজিট করার পর আপনার মুভমেন্টটা চেঞ্জ করার পরে আপনি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে না। যদিও ঝামেলা হবে, 2,000-3,000 টাকা দিয়ে আপনারা এর আগে দিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আপনার ইমিগ্রেশন আপনাদেরকে ক্রস করে দেবে, আপনি যখন পাস হয়ে যাবেন আর কোনো ঝামেলা থাকবে না। ভাই, আপনি 3 দিন জেল খাটন মানে 3,000 টাকা 4,000 টাকার চাইতে বেশি না, আপনাকে হ্যারেজিং করবে, পুলিশ স্টেশনে নেবে, অনেক কিছু করবে, অনেক ঝামেলা। এর থেকে 2-3 হাজার টাকা কন্ট্যাক্ট করে আপনারা যাওয়ার সময় অবশ্যই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে চলে যাবেন। আর দ্বিতীয়ত আপনাদেরকে একটা কথা বলতেছি ভাই, যারা সাউথ আফ্রিকার নতুন আসছেন,
এবং যারা আসতেছেন অথবা যাদের বর্তমানে কোনো পারমিট নাই অথবা সাদা পাসপোর্ট আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে, প্লিজ প্লিজ ভাই দয়া করে আপনারা মফস্বলে যারা গ্রামে আছেন গ্রামে থাকার চেষ্টা করবেন। পুলিশ অথবা ইমিগ্রেশন ওইখানে রেড দেওয়ার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হবে অথবা যে কোনো মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদিও জানতে পারেন আপনারা দোকানের সামনে আসবেন না, আপনারা পিছনে চলে যাবেন অথবা আপনারা যাই আপনাদের বাসার মধ্যে থাকবেন ওই দিন। আর বর্তমান যে আপনার পরিস্থিতি এত খারাপ সাউথ আফ্রিকা, প্রত্যেকটা রোড ব্লকে আপনাকে চেক করবে, প্রত্যেকটা রোড ব্লকে। আমি স্মরণ করে দিতে চাই, গত 2-3 আগে আমি আমার ফেজে আপনার মেপিয়ারে যে আপনার হোম অফিসের যে ঝাঁটিকা অভিযানটা হয়েছে ওই সকালবেলা আমি তাদেরকে 10টা বাজে তাদেরকে আমি সচেতনমূলক একটা ফোজ দিছি, কিন্তু আমার এটা গ্রাহ্য করে নাই, হয়তো ভাই আমার তারা মূল্যায়ন করেন। কিন্তু 600-র উপরে ফরেনার ওইখানে অ্যারেস্ট হয়েছে মহিলা সহ, এবং ওই যে রেটটা দেওয়া হয়েছে ওই রেটে আপনার যে অভিযানটা হয়েছিল ওই অভিযানে সরাসরি সাউথ আফ্রিকান হোম মিনিস্টার নিজেই ওইটা অপারেশনে অংশগ্রহণ করছেন। তা আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সেভে থাকবেন। আমার বাঙালি ভাইরা, আমরা অনেক দূর থেকে সাউথ আফ্রিকা আসছি, অনেক কষ্ট করে আসছি সাউথ আফ্রিকা টাকা কামানোর জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা এটা খুবই সুন্দর না, অমঙ্গলজনক, এবং আপনার সতর্কতা অবলম্বন করাটাই এখানে মূল বিষয়। আর আরেকটা কথা বললে যে কথাটা বলতে হবে, আপনি যেভাবে হোক আপনার যে সাদা পাসপোর্ট, আপনি তো সাউথ আফ্রিকা আসছেন, আপনার বর্ডার দিয়ে আসছেন অথবা জাম্পিং দিয়ে আসছেন অথবা আপনার এই ডাইরেক্টলি ভিসা নিয়ে আসছেন, ওই ভিসার মাধ্যমে আপনি যে কোনোভাবে হোক, যে কোনো বাঙালি ভাইরা আছে এখানে, আমি কাউকে দালাল বলে ছোট করব না। আমাদের যারা কাজ করে হোম অ্যাফেয়ার্সে, বিশেষ করে জোহানেসবার্গ বলেন পুরো সাউথ আফ্রিকায় আছে বাঙালি ভাইরা, আপনার বাঙালি ভাইদের সহযোগিতা অনুযায়ী আপনি আপনার পারমিটটা জমা দিয়ে দিন, এবং পারমিটটা যখন জমা দেবেন তখন আপনাকে বিএফএস থেকে একটা স্লিপ দেবে, ওই স্লিপ দিয়ে আপাতত আপনারা চলতে পারবেন, এখানে ইমিগ্রেশনের কোনো ঝামেলা হবে না। তো যাক ভাই, আমি আমার লাইভটা করার কথা ছিল 7:30-এ, এর আগে করে ফেলেছি। বাঙালিদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললাম, সতর্কতামূলক কথাগুলো আপনারা অন্তত আপনাদের আমলে আনবেন এবং সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। আর সামনে আসছে ডিসেম্বর, যেটা হচ্ছে হাজার হাজার বাঙালি মারা যায় এই সময়, এবং সাউথ আফ্রিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী সহ পরিস্থিতি খুবই খারাপ হয়, কারণ তাদের ডিসেম্বরে আপনার ক্রিসমাস উপলক্ষে তারা কিন্তু দোকানগুলো রবারি করে এবং চুরি ডাকাতি বেড়ে যায়। তো এদিকে একটু নিজেরা সতর্কতা অবলম্বন করবেন। আর আপনাদের পারমিটগুলোর ব্যাপারে আপনারা সতর্কতার সহিত পারমিট করার চেষ্টা করবেন, এবং সম্ভবত আপনারা যে কথাগুলো বলছি নতুন পারমিটের ক্ষেত্রে আপনারা মেয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং পুরাতন পারমিটগুলো যেগুলো এখনও বর্তমান সাউথ আফ্রিকার হোম অফিসে প্রিন্টিংয়ে আছে, স্ক্রিনশট দিলে কাউকে টাকা দিবেন না, কারণ স্ক্রিনশট আপনি দিচ্ছেন পাবলিকলি, অথবা যে আমার ভাইরা হেল্প করে বাঙালি ভাইরা যারা আছে হোম অফিসে কাজ করে তাদেরকে আপনি স্ক্রিনশটে টাকা দিচ্ছেন না, আপনি টাকা দিচ্ছেন পারমিটের জন্য। তো পারমিটের প্রয়োজনে অপেক্ষা করেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে বর্তমানে আপনার পারমিট অ্যাপ্রুভ হচ্ছে না, আর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্যাকআপে হচ্ছে আপনার টিআরআর যারা ম্যারেজ আসছিল অথবা লাইফ পার্টনার উপরে করছে তাদের কিছু কাগজ হচ্ছে, আর অন্য কাগজ হচ্ছে না। আর প্রত্যেকটা পারমিটের বিষয়ে এখন বর্তমান আপনার সাউথ আফ্রিকান যে পার্টনার আছে ওই পার্টনারও অবগত করে এবং ফোন করে কনফার্ম হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোম্পানি আপনি দিয়েছেন ওই কোম্পানির আপনার কোম্পানি এরা কিন্তু আপনার অনলাইনে কিন্তু কোম্পানির যেমন একটা কোম্পানির নাম দিবেন, ওই কোম্পানির উপরে যখন আপনার গুগলে সার্চ করবে তখন কিন্তু কোম্পানির নাম সহ চলে আসে, এবং ওই কোম্পানির ডাইরেক্টরে ফোন করবে এই লোক আপনার কোম্পানিতে কাজ করে কিনা। সব কিছু 100% কনফার্ম করে কাজ করার চেষ্টা করবেন, আপনারা পারমিট করার চেষ্টা করবেন এবং সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।